আসসালামু আলাইকুম। গত ৩১শে মার্চ দৈনিক কালের কণ্ঠে পত্রিকায় এদেশে একটা ব্যাপক উচ্চপদস্থ একটা কর্মকর্তার একটা ব্যাপক আলোড়নকারী একটা খবর প্রকাশিত হয় এবং আমরা মনে করেছিলাম যে আসলে খবর প্রকাশিত হওয়ার ফলে হয়তোবা আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের যারা যারা অথরিটি যারা আছে, আমাদের দেশে যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী আছে, নির্বাহী বিভাগ আছে, সরকার, তারা সকলে মনে হয় এই খবরটাতে তাদের টনক নড়বে। কিন্তু না, পরবর্তীতে আসলে সেরকম কোনো কিছু হয়নি। এখন কী সেই খবর, ওই খবরটা আসলে কেন চাপা পড়লো, কেন ওই খবরটার উপরে এখন আরও অনেক খবর চলতেছে, আরও অনেক খবর ট্রেন্ডিংয়ে আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করবো। গত যে ৩১শে মার্চের খবরের আগেই আমরা এখন বর্তমান যে খবরটা ট্রেন্ডিং আছে সেই খবরটা নিয়ে একটু আলোচনা করি। গত ২৫শে এপ্রিল এই দৈনিক কালোবেলায় একটা আসলে খবর প্রকাশিত হয়। সেই খবরটা হলো মিল্টন সমাদ্দারকে নিয়ে। মিল্টন সমাদ্দারের যত অপকর্ম, অন্যায়, অবিচার, এই অন্যায় অবিচারগুলো নিয়ে একটা ব্যাপক এবং বিস্তৃত একটা খবর প্রকাশ করে দৈনিক কালোবেলা। এবং সেই কালোবেলায় এই খবরটা প্রকাশ পাওয়ার পর আসলে আমরা জানতে পারি দানব ছিল, কত বেশি অপকর্ম করতো সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। মিল্টন সমাদ্দারকে আসলে আমরা কীভাবে চিনি? আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ফেসবুক ফলোয়ারের দিক দিয়ে যে দুইটা মানুষ খুব বেশি স্বনামধন্য, খুব বেশি বিখ্যাত, তার মধ্যে একজন হচ্ছে মিল্টন সমাদ্দার। মাসে যত বেশি ফেসবুক ফলোয়ার, সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার দুইজনের মধ্যে একজন মিল্টন সমাদ্দার আর একজন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান। ১৬ মিলিয়নের অধিক ফেসবুক ফলোয়ার আছে এদের। এবং এই যে বিপুল সংখ্যক ফেসবুক ফলোয়ার, এই যে এত বেশি মানুষের যে নজর তাদের দিকে ছিল, এই জিনিসটার তারা ব্যাপকভাবে অপব্যবহার করতো। মিল্টন সমাদ্দারকে আসলে আমরা কীভাবে জানতাম? এই ফেসবুকের মাধ্যমে আসলে আমরা জানতে পারি, তার মানবিক কাজগুলো সম্পর্কে আসলে আমরা বুঝতে পারি। সে যে রাস্তায় পড়ে থাকা মানুষকে তার আশ্রয়ে নিয়ে আসতো, তার এক আশ্রয় ছিল, আশ্রয় কেন্দ্র ছিল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে। সেখানে সে কী করতো? মানব সেবা করতো, একটা দাতব্য প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানে সে কী করতো? যত নিরাশ্রয় মানুষ ছিল তাদেরকে সে তুলে নিয়ে আসতো, যত মানসিক ভারসাম্যহীন মানুষ ছিল সেখানে তাদেরকে নিয়ে আসতো, অথবা যারা একটু অসুস্থ রোগী ছিল তাদেরকে সেখানে নিয়ে আসতো। আমরা এতদিন পর্যন্ত মিল্টন সমাদ্দারকে আসলে স্যালুট জানাইতাম, মিল্টন সমাদ্দারের কাজের আসলে ভূয়সী প্রশংসা করতাম এবং যে যার জায়গা থেকে তাই কী করতাম? আমরা অনুদান দেওয়ার চেষ্টা করতাম। মিল্টন সমাদ্দার আসলে কি বলি, মিল্টন সমাদ্দার খুব চালাক এবং খুব চতুর মানুষ। কে এই মিল্টন সমাদ্দার? মিল্টন সমাদ্দারের পরিচয় কী? মিল্টন সমাদ্দারের বাড়ি আসলে বরিশালের উজিরপুরে। বাবাকে পেটানো, মাকে ভাগানো এই মিল্টন সমাদ্দার একটা সময় আজকে খুব মানবদরদী হয়েছে, কিন্তু আপনার পরিচয় নিয়ে দেখেন, আপনার খোঁজ নিয়ে দেখেন, এই মিল্টন সমাদ্দারে এক সময় তার বাবাকে পেটাইতো, তার বাবাকে সে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে তার বাবাকে পেটানোর ফলে স্থানীয় লোকজন তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। সে আজকে এসেছে মানব সেবা করার জন্য। তারপর পরবর্তীতে সে কী করে ২০০৯ সালে রাঙ্গামাটির কোন এক নার্সিং কলেজ থেকে সে নার্সিংয়ের উপর ডিপ্লোমা কমপ্লিট করে এবং পরবর্তীতে সে ঢাকায় আসে। ঢাকায় আসার পর সে কী করে? একটা ফার্মেসিতে কাজ করে। ফার্মেসিতে কাজ করার পর সে কী করে? ফার্মেসির ওষুধ সে কী করতো? চুরি করতো এবং চুরি করে বিক্রি করতো। তারপর তাকে সেই ফার্মেসি থেকে তাকে বের করে দেওয়া হয়। মিল্টন সমাদ্দারের আসলে জীবনের মোড় ঘুরিয়ে দেয় মিটু হালদার নামে এক ব্যক্তি। এই মিটু হালদার আসলে ঢাকার এক হাসপাতালে নার্স বা সেবিকা। এই মিটু হালদারের সাথে পরিচয় হওয়ার পর সে মিটু হালদারের সাথে সে কী করে? তার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে সে তার আসলে মাথায় তার এই যে পাশবিক যে আসলে কর্মকাণ্ড, এই চিন্তাভাবনাগুলো তার আবার মাথায় চারা দিয়ে ওঠে। সে মিটু হালদার সহ সে কী করে? একটা তার বাড়িতেই একটা আশ্রয়কেন্দ্র খোলে এবং আশ্রয়কেন্দ্রে আড়ালে সে একটা অপারেশন থিয়েটার চালায় এবং ওই অপারেশন থিয়েটারে সে কী করতো? বিভিন্ন মানুষের তার যত অপকর্ম ছিল সেই অপকর্মগুলো এই অপারেশন কেন্দ্রিক ছিল, অপারেশন বা আশ্রয় কেন্দ্রিক ছিল। মিল্টন সমাদ্দার খুব মানবিক ব্যক্তি বা খুব সজ্জন মানুষ, মানবদরদী মানুষ। মানব সেবায় সে তার নিজেকে আসলে সেইভাবে সে এই সমাজে তার পরিচয় তুলে ধরেছে। কিন্তু পরবর্তীতে আসলে আমরা জানতে পারি তার এটা সম্পূর্ণটাই মুখোশ ছিল। মুখোশের আড়ালে সে কী করতো? একটা জানক ছিল। মুখোশের আড়ালে সে একটা অমানবিক পশু ছিল। মিল্টন সমাদ্দারের নামে যে সবচেয়ে যে বড় অভিযোগ, সেই অভিযোগটা হলো সে করতো মানব পাচার করতো, শিশু পাচার করতো। সে মানব এবং শিশু পাচারের সাথে জড়িত ছিল। তার ওখানে যত লোক আশ্রয় নিয়েছে, অনেক লোকেরই এখন আর হদিস নেই, অনেক লোকের আর খোঁজ পাওয়া যায় না। কেননা কারণ তারা সবাই ছিল ছিন্নমূল মানুষ, তারা সবাই ছিল রুটলেস, তাদের কোনো ঠিকানা ছিল না, তাদের খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোক ছিল না এবং খুব সহজেই সে তার স্বার্থটাকে হাসিল করতে পেরেছে, মানুষগুলোকে পাচার করে, শিশুগুলোকে পাচার করে। এটাই তার নামে বড় অভিযোগ। তার নামে আর একটা বড় অভিযোগ আছে, সেটা হলো সে কী করতো? মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করতো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সে বিক্রি করতো।
এবং আপনারা তো সকলে জানেন যে আসলে তার ওই আশ্রয়ের পাশে, তার ওই আশ্রয় কেন্দ্রের পাশে যে একটা মসজিদ আছে, যেখানে সে মানুষের যে লাশগুলো দাফন কাফনের জন্য গোসল করানোর ব্যবস্থা করতো, সেখানকার যে লোকটা তাকে সাহায্য করেছিল বা ওইখানকার যে সভাপতি, তারাও এটা স্বীকার করছে যে আসলে ওই লাশগুলোর পেটের কাছে আসলে কাটা দাগ ছিল, শরীরে রক্তের ছোপ ছিল। এগুলো আসলে কি প্রমাণ করে? সে যে আসলে অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কিডনি কেটে বিক্রি করতো, সেটাই প্রমাণ করে। তার নামে আর একটা বড় অভিযোগ হলো যে ক্রাউড ফান্ডিং, এই যে মানুষের যে হাজার হাজার লাখ লাখ টাকা যে আসলে নিয়ে আসতো, এই টাকাটার তার কোনো হদিস নেই। এই টাকাটার হিসাব সে কাউকে দেয়নি। একটা এরকম আশ্রয়কেন্দ্র চালানোর ক্ষেত্রে যে আর্থিক কমিটি থাকা দরকার, একটা কার্যনির্বাহী কমিটি থাকা দরকার, সেটা তার কিছুই ছিল না, কোনো কিছুরই পালিয়ে ছিল না। সেই নিজস্ব মতে আসলে টাকাগুলো সংগ্রহ করতো। এই লাখ লাখ টাকা সে কী করতো? তার নিজের কি বিলাসবহুল জীবনযাপনের জন্য সে এটা ব্যয় করতো। মিল্টন সমাদ্দার প্রায় 900 মানুষকে আসলে কী করেছে? 900 মানুষকে দাফন কাফনের ব্যবস্থা করেছে, এটা আমরা সকলেই জানি। তার মধ্যে 65টা লোকের আসলে হিসাব পাওয়া যায়, বাকি 835টা লোকের কোনো হিসাব নেই। এবং তার নামে আর একটা বড় অভিযোগ সেই রয়েছিল, এই 900 লোকের দাফন কাফন সে সবসময় রাতের বেলায় করতো। যখন তাকে প্রশ্ন করা হয় যে কেন এই রাতের বেলায় দাফন কাফন করা হয়, তখন সে তার উত্তরে বলেছিল আসলে যখন দিনের বেলা আসলে দাফন কাফন কাজ করতে যায়, তখন সে নানাবিধ সমস্যার মধ্যে পড়ে। অনেক সমস্যার জন্য এই সমস্যার সম্মুখীন যাতে না হয় সেই জন্য সে রাতের বেলা এগুলোকে দাফন করার চেষ্টা করতো। চিন্তা করেন, নিজের অপকর্ম ঢাকার জন্য সে রাতের আশ্রয় নিয়েছিল। তার নামে আরও একটা অভিযোগ আছে, সেই অভিযোগটা হলো সে আসলে যে মানুষের যে ডেথ সার্টিফিকেটটা দেওয়া হয়তো, মৃত্যু সনদ, সে এই মৃত্যু সনদটা জালিয়াতি করতো। সে নিজেই কী করতো? ওইটা সিল স্বাক্ষর নকল করে অন্য এক ডাক্তারের নামে সে নিজেই সেই সিল স্বাক্ষরগুলো দিয়ে দিত, যাতে তার এই অপকর্মটা ঢাকানো যায়। তো যাই হোক, এখন মিল্টন সমাদরের যে অবস্থা, পরবর্তীতে মিল্টন সমাদরের নামে 25শে এপ্রিল যখন এই খবরগুলো প্রকাশিত হয়, তখন আমাদের দেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যত মিডিয়া আছে বারবার তার খবরগুলো প্রকাশ করে। এই খবরগুলো প্রকাশ করার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয় গতকালকে। তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এখন হয়তো আমরা বুঝতে পারা আসলে মিল্টন সমাদ্দারের আসলে অপকর্মগুলো কী কী। সে যদি স্বীকার করে, সে নিজেও স্বীকার করেছে আসলে সে মৃত্যুর যে সনদ সেটা সে জালিয়াতি করতো। সে রাতের বেলায় যে মানুষগুলোকে দাফন করেছে সেটা তার ঠিক হয়নি, সেটা সে স্বীকার করেছে। এবং হয়তোবা তার নামে আরও যে অপকর্মগুলো, সে অপকর্মগুলোর সত্যতা এখন আসলে পাওয়া যাবে। আমার যেটা বক্তব্য, আসলে এই খবরগুলো এখন ঘটতো, ঘটনা ঘটার আগেই কেন আসলে আমরা তার অপকর্মগুলো দেখিনি? সেহেতু আর এই আশ্রয়কেন্দ্রটা আজকে থেকে চালায় না। এই আশ্রয়কেন্দ্রতে সে অনেক আগে থেকে চালায়, আজ থেকে 10 থেকে 12 বছর আগে থেকে চালায়। তখন যে মানুষ, এই যে 600-700 মানুষ তার ওইখানে থাকে, দেখা যায় 30-40টা মানুষ তার, মানে বাস্তবে 30-40 জন মানুষ তার আশ্রয়কেন্দ্রে পাওয়া যায়। বাকি মানুষগুলো যে যায়, অনেকেই এটা প্রমাণ দিয়েছে যে লোকটাকে 2-3 দিন আগে সে সুস্থ দেখেছে, ওই লোকটা 2-3 দিন পরে নাই হাওয়া হয়ে গিয়েছে বা গায়েব হয়ে গিয়েছে। লোকগুলোর আর হদিস পাওয়া যায় না, কোনো খোঁজ পাওয়া যায় না। তখন কেন আসলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে এই বিষয়গুলো খোঁজ খবর নেয় না বা দেখে না? তো যাই হোক, এটা আলাদা বিষয়। এখন আমি শুরুতে যে কথাটা বললাম যে আসলে আমাদের দেশে এত বেশি ঘটনা ঘটে, আমাদের দেশে এত বেশি অপকর্ম হয়, আমাদের দেশের মানুষ মানে ঘটনা ঘটাইতে এত বেশি পটু যে আসলে কোন খবরটার পরে যে কোন খবরটা চাপা পড়তেছে, কোন খবরটা আসলে কোন খবরটা দেখে ছাপিয়ে আবার বড় হয়ে উঠতেছে, সেটা আসলে আমরা নিজেই বুঝতে পারি না। যে জন্য বললাম যে গত 31শে মার্চ কালের কণ্ঠে একটা খবর প্রকাশিত হয় যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এই খবরটি প্রকাশিত হওয়ার পর আসলে আমাদের দেশের মিডিয়াগুলো খুব তত বেশি আসলে প্রচারণা চালায়নি। কেন? বেনজির স্যার আসলে খুব উচ্চপদস্থ কর্মচারী বিদায়, হতো বা তার ব্যাপারে আসলে কেউ কথা বলতে সাহস পায়নি বা আসলে সংবাদ প্রকাশ করতে সাহস পায়নি। কিন্তু পরবর্তীতে আমাদের সদ্য নতুন সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সাহেব যখন আসলে এই বিষয়টি নিয়ে আদালতে যায়, তখন হয়তো বা আসলে এই বিষয়টি আসলে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং আসলে তারপর থেকে আমাদের মিডিয়াগুলো এই খবরটার পিছনে লাগে। এখন আবার সেই খবরটি নিয়ে হারিয়ে যাচ্ছে। মানুষ বেনজির সাহেব সম্পর্কে আসলে এখন আর বেনজিরের সম্পর্কে মানুষ আর সার্চ করতেছে না, মানুষ খোঁজ করতেছে মিল্টন সমাদ্দার, টিপু কিবরিয়াদেরকে নিয়ে। আসলে কি মিল্টন সমাদ্দার, টিপু কিবরিয়ারা কি বেনজির সাহেবদের যে মতো যারা রাঘববোয়াল তাদেরকে আসলে ঢেকে দেওয়ার জন্য খবরের যোগান দিচ্ছে? এই মিল্টন সমাদ্দারটাকে আসলে বলির পাঠা হচ্ছে? এখন আমি আমার সাংবাদিক ভাইদের একটা প্রশ্ন করতে চাই, আসলে আপনারা এমন খবর প্রচার করুন, এমন খবর বারবার প্রচার করুন, ফলো আপ করুন যে খবরগুলোতে দেশের মানুষ আসলে বেশি করে উপকৃত হয়, দেশের মানুষের উপকারে লাগে, এই খবরগুলো আসলে আপনারা বেশি প্রচার করুন। হ্যাঁ, মিল্টন সমাদ্দার খবরটাও ইম্পর্টেন্ট, কিন্তু যেখানে হাজার হাজার কোটি টাকার প্রশ্ন আসে সেখানে লাখ টাকার প্রশ্ন দিয়ে আপনারা কী করবেন? যেখানে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়, আপনারা সেই খবরগুলো প্রচার করেন না কেন?
যারা বড় বড় ঋণ খেলাপি তাদের খবরগুলো একটু প্রচার করার চেষ্টা করুন। এই ছোটো মোটো খবরে পাবলিক আর বিভ্রান্ত করবেন না। পাবলিক আসলে পাবলিকের উপকার হয়, পাবলিকের স্বার্থে, দেশের মানুষের জনগণের স্বার্থে, কল্যাণের স্বার্থে আপনার খবরগুলো প্রচার করুন, যাতে আপনার উপকার হয়, আমাদের উপকার হয়। যাই হোক, এই দেশে যারা ভণ্ড, যারা প্রতারক, যারা ভূমিদস্যু, যারা জলদস্যু, যারা আসলে ভূমি খেকো, যারা ব্যাংক খেকো, তাদের খবরগুলো, তারা দুর্নীতিবাজ, তাদের খবরগুলো বেশি করে প্রকাশ করুন। যারা ঘুষখোর তাদের খবরগুলো প্রচার করুন। সবাই আইনের আওতায় আসুক। সকলে ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।